আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। আমি ইসমাইল হোসেন আকিব, পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রথম বর্ষে। আজকে আপনাদের প্রাণীবিজ্ঞান বইয়ের ৮ম অধ্যায় সমন্বয় নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ একটা খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটা চার্ট নিয়ে চার্ট দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে করটিক স্নায়ুর চার্টটা। এই করটিক স্নায়ুর এই চার্টটা দেখেই প্রথম দেখাই যে কেউ বলবে, "ভাইয়া এই চার্টটা তো অনেক বেশি কঠিন।" হ্যাঁ ভাই, দেখতে কঠিন থাকে কিন্তু আসলেই কঠিন না। এবার আপনি একটু বুঝে, বুঝে পড়লে আপনারা বুঝবেন এটার চেয়ে সহজ চার্ট আর হয় না। তো এটা হচ্ছে কিসের চার্ট? কর্টিক স্নায়ুর একটা চার্ট। তো কর্টিক স্নায়ুর চার্ট বোঝার ক্ষেত্রে আপনাদের প্রথমে বুঝতে হবে কর্টিক স্নায়ুটা কি? কর্টিক স্নায়ু কয়টা? কর্টিক স্নায়ুর প্রকৃতি কি? কর্টিক স্নায়ুর মানে কি? এবার আসেন কর্টিক স্নায়ু মানে কি বুঝি। কর্টিক স্নায়ু এটার মধ্যে প্রথম ওয়ার্ডটা কি? করটিক। করটিক মানে কি ভাইয়া? করটিক মানে মস্তিষ্ক সংক্রান্ত, যেটা মস্তিষ্কের আশেপাশে থাকবে বা মস্তিষ্কে থাকবে, এটা কি বলা হবে? করটিক। স্নায়ু মানে হচ্ছে তো ভাইয়া স্নায়ু। কর্টিক স্নায়ুকে বলা হয় ক্রেনিয়াল নার্ভস। কর্টিক স্নায়ু যদি বইয়ের সংখ্যাটা আমরা দেখার চেষ্টা করি তাহলে কি হবে? যেসব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ হতে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়ে কর্টিকার বিভিন্ন ছিদ্রপথে বেরিয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত। এটা মানে কি ভাইয়া? যেসব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ দিয়ে সৃষ্টি হবে, জোড়ায় জোড়ায় সৃষ্টি হবে। মস্তিষ্কে অবশ্যই সৃষ্টি হবে এবং জোড়ায় জোড়ায়। কয়টা করে ভাইয়া? জোড়ায় জোড়ায় সৃষ্টি হবে করটিকার বিভিন্ন ছিদ্রপথে। করটিকার বিভিন্ন ছিদ্রপথে, যেমন আপনারা এই চিত্রের দিকে খেয়াল করলে দেখবেন এখানে বিভিন্ন ছিদ্রপথে এই স্নায়ুগুলো বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছায়। এবার এটাকে যদি সিম্পলিফাই করে বলা যায়, আপনার এভাবে বলা যায় যে আপনাদের মানে আমাদের সবারই পায়ের আঙুল থেকে মস্তিষ্কের উপরিভাগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কি আছে? স্নায়ু আছে। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রিফ্লেক্স হয়, বিভিন্ন ঘটনা হয়। এই ঘটনাগুলা সবগুলা স্নায়ু দ্বারা বাহিত হয়ে একদম আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আসে। এই জিনিসটাকেই করে ভাই স্নায়ু করে। এবার স্নায়ুরই একটা ধরন হচ্ছে কি? কর্টিক স্নায়ু। কর্টিক স্নায়ু হচ্ছে ভাই ১২ জোড়া। ১২ জোড়ার মধ্যে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি: সংবেদী, চেষ্টি আর হচ্ছে মিশ্র। সংবেদী স্নায়ু কোনগুলোকে বলা হবে? সংবেদী স্নায়ু হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গ হতে, যেমন আপনার ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, পাকস্থলী, এসব বিভিন্ন অঙ্গ হতে এবং বিভিন্ন অঙ্গতে কি করবে? সংবেদগুলা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসবে। চেষ্টীয় স্নায়ুতন্ত্রের কোনগুলা? যেটা হচ্ছে ভাই আপনাদের রিফ্লেক্স যেটাকে বলা হয়, এই রিফ্লেক্সটা বা আপনাদের প্রতিবত্ত ক্রিয়া যেটা আছে, ওই প্রতিবত্ত ক্রিয়ার কাজ করবে। যে প্রতিবত্ত ক্রিয়া যেই কাজগুলা হয়, ওই কাজগুলা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং মিশ্র সংবেদী এবং চেষ্টীয়কে মোটামুটি কন্ট্রোল করে হচ্ছে যে এই মিশ্র। কন্ট্রোল করে না ভাই, কন্ট্রোল বললে ভুল হবে। এই দুইটা মিলে মিশ্র স্নায়ুতন্ত্র, এই দুইটার মতোই কাজ করে মিশ্র স্নায়ুটা। এবার ক্রেনিয়াল নার্ভসের একটা আপনাদের এখানে চিত্র দেখা যাচ্ছে সুন্দর। এটা আপনারা আপনারা পড়ার ক্ষেত্রে যেকোনো একটা চিত্র দিয়ে মনে রাখলে আপনারা ওই জিনিসটা ভালো মনে রাখতে পারেন। এই জন্য এটা হলো একটা চিত্র। এটা আপনারা দেখতে পারেন এখানে কর্টিক্স স্নায়ুগুলো দেওয়া আছে। এবার কর্টিক্স স্নায়ু হচ্ছে ভাইয়া ১২ জোড়া। এবার ১২ জোড়ার এই চিত্রে এই চার্টের দিকে দেখলে আপনারা বুঝবেন যে ১২ জোড়ার নাম আছে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, এরকম করে ১২টা আছে ভাইয়া। তো এবার ভাইয়া এগুলোর নাম তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবার কিভাবে মুখস্থ রাখবো? ভাইয়া আমি প্রথমে অলফ্যাক্টরি মনে রাখলাম, এরপরে ট্রাইজেমিনাল, এরপরে ধরেন ফেসিয়াল, এরপরে ভেগাস মনে রাখলাম। মানে সিরিয়াল মেইনটেইন না করে আমরা মনে রাখলাম। তাহলে ভাইয়া হবে না। আপনাদের প্রশ্নে এরকম বলা থাকে ১০ নাম্বার কর্টিক নার্ভের কাজ কি? বা ১০ নাম্বার কর্টিক নার্ভের প্রকৃতি কোথায়? বা ১০ নাম্বার কর্টিক নার্ভের উৎস কোথায়? আপনাদের এভাবে প্রশ্ন করা হবে। তো আপনারা যদি স্পেসিফিক না শিখেন যে কয় নাম্বার কোনটা, তখন আপনারা ভাইয়া ভুল করবেন পরীক্ষায়। আর নাম্বার কম পাবেন এবং এটা অবশ্যই আমরা চাই নাম্বার পেতে পরীক্ষায়। তো এইজন্য সিরিয়াল বাই মনে রাখতে হবে। এবার সিরিয়াল বাই কিভাবে মনে রাখতে পারি? আমরা এইভাবে গদবাঁধা নিয়ম পড়তে পারি: অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। যেভাবে একটা আতেল স্টুডেন্ট মুখস্থ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওইভাবে আমরা করতে পারি। কিন্তু ভাই আমরা তো চালাক, আমরা আতেল না, আমরা এটা করব না। তো আমরা কি করব? আমরা করব হচ্ছে ভাইয়া এখানে আমরা ট্রিক দিয়ে মনে রাখবো। এবার ট্রিক মানে কি? এখানে ভাইয়া নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। নেমোনিক দিয়ে মনে রাখতে পারি নেমোনিক। এবার নেমোনিক কি ধরনের হইতে পারে? এখানে আমি একটা নেমোনিক লিখে দিলাম: ওঠো, 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 তামাক টিক্কা আনো, ফেলে আসো জল ভরে আনো হুক্কা। এই জিনিসটা হলো কি ভাইয়া? এই কর্টিক স্নায়ুর একটা নেমোনিক। পার্সোনালি আমি এত বড় নেমোনিক পছন্দ করি না। যে কতগুলা ওয়ার্ড, ওঠো, 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 তামাক টিক্কা, আবার আনো, ফেলে আসো জল ভরে আনো হুক্কা, মানে অনেক বড় এই জিনিসটা। কিন্তু তাও আপনাদের বোঝার সুবিধার্থে এটা একটা নেমোনিক হইতে পারে। এটা দিয়ে ওঠো দিয়ে ও এভাবে মনে রাখতে পারেন আরকি। এটা হলো একটা নেমোনিক। এবার এই নেমোনিকটা নরমালি একটু কঠিন হয়ে যায়। তো এই নেমোনিকটা একটু সহজ করার জন্য আপনাদের কি ধরনের নেমোনিক ইউজ করি? আচ্ছা ভাই, এখানে কোনো একটা ওয়ার্ডের প্রথম অক্ষর যেটা থাকে, যেমন ও, 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 টি, টি, এ, এফ, এ,
GVSH। এইভাবে প্রথম ওয়ার্ডটা দিয়ে মনে রাখলে, প্রথম অক্ষরটা দিয়ে মনে রাখলে আপনাদের খুব সহজে মনে থাকবে। এইবার প্রথম ওয়ার্ডটা লিখে এই নেমোনিকটা আমি ইউজ করতাম যখন আমি উচ্চ মাধ্যমিক পড়াশোনা করতাম। তো এই জিনিসটা দেখেন ভাই আপনারা, এবার এই জিনিসটা দিয়ে তাকান। এটা আপনাদের ভাই দেখি মনে হইতে পারে ভাই এটা যেহেতু এটা সোজা, ওঠো এটা পুরো সোজা, আপনি কী লিখছেন ভাই? ও কতগুলো লিখছেন, কতগুলো অ্যালফাবেট লিখে বসে রাখছেন, আবার বলতেছেন এটা মনে রাখতে। ভাই আপনারা একটু পরে বুঝবেন যে এই জিনিসটার ইম্পর্টেন্স, এই জিনিসটা কতটুকু ইম্পর্টেন্ট আপনি একটু পরে গেলে বুঝবেন। এই জিনিসটা দিয়েও মনে রাখতে পারেন, খারাপ না, কিন্তু আই প্রেফার এটা দিয়ে মনে রাখেন। এটা একটু আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের মাথায় চলে আসবে। তো এই জিনিসটা মনে রাখার চেষ্টা করেন, বা এরকম কোনো নেমোনিক পাইলে আপনারা মনে রাখতে পারেন, বা আপনারা নিজে থেকে যে কোনো নেমোনিক বানাইতে পারেন আপনাদের সুবিধা মতো। তো এভাবে আপনারা এই 12টা কর্টিক্স নেয় একদম সিরিয়াল বাই মনে রাখবেন, বুঝছেন? একদম সিরিয়াল বাই, ভাই সিরিয়াল যাতে ব্রেক না হয়, এটা কিন্তু ভাইয়া 0 পাবেন পরীক্ষায়। এবার আমরা প্রথমে কি পড়লাম? স্নায়ুর নাম পড়লাম। এবার আমাদেরকে পড়তে হবে কি স্নায়ুর উৎস। স্নায়ু কোথায় থাকে, মানে থাকে তো মস্তিষ্কের কোন জায়গায় থাকে, মানে অগ্র মস্তিষ্কে থাকে না মধ্য মস্তিষ্কে না পশ্চাৎ মস্তিষ্কে থাকে, কোথায় থাকে, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। এবার আসেন, একটু আগে যে আপনাদেরকে বললাম যে অগ্র মস্তিষ্কে কোথায় থাকে জিনিসটা, একটু আগে আপনাদেরকে যে পড়াইলাম অ্যালফাবেট দিয়ে প্রথম অক্ষর দিয়ে ও TTAF AGV SH, এটা আপনারা কীভাবে করতে পারেন? ট্রিপল ও, এরপরে টি, ট্যাফ AGV SH, ট্রিপল ও টি ট্যাফ AGV SH, এভাবে আপনারা মনে রাখতে পারেন। এবার ট্রিপল ও দিয়ে কি বোঝায় ভাই? আপনাদেরকে বলে দিলাম 1 2 সিরিয়ালি ভাই মনে রাখবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর 12। দেখেন ভাইয়া, আপনারা পরীক্ষায় জিনিসটা ধরেন MCQ আসছে, আপনাদের বললো 9 নম্বর কর্টিক্স নিয়ে কোনটা। এবার আপনারা কি পরীক্ষায় লিখবেন ওঠো এভাবে লিখতে গেলে ভাই অনেক টাইম যাবে। এর চেয়ে ভালো প্রথম ওয়ার্ডটা দিয়ে সিরিয়াল বাই লিখে আপনারা 8 নাম্বার, যেমন 3 4 5 6 7 8 নাম্বার কী পেলাম আমরা? 8 নাম্বার 9 নাম্বার 8 নাম্বার কী পেলাম আমরা? অডিটোরিয়াম। খুবই সহজ এবং এইভাবে মনে রাখা যায়। এরপরে এদিকে আপনারা দেখেন এবার জিনিসটা আসে কোথায় থাকে, মস্তিষ্কের কোন স্থানে থাকে। আপনারা প্রথম দুইটা কি আছে? অলফ্যাক্টরি আর অপটিক, এই দুটো কোথায় থাকে ভাইয়া? অগ্র মস্তিষ্কে। যেহেতু প্রথম দুইটা এ তো অগ্র মস্তিষ্কে থাকে, প্রথম দুইটা অগ্র মস্তিষ্কে, এরপরে দুইটা মধ্য মস্তিষ্কে, দুইটা অগ্র মস্তিষ্কে, এরপরে দুইটা মধ্য মস্তিষ্কে, এরপরেরটা হলো ভাইয়া পন্সে, এরপরের 3টা হইলো ভাইয়া পন্সের মেডুলা মিক্স করে, এরপরে 4টা ভাইয়া কোথায়? শুধুমাত্র মেডুলাতে। তাহলে আবার বলে আপনাদেরকে, প্রথম দুইটা কর্টিক্স নেওয়া থাকে অগ্র মস্তিষ্কে যেহেতু শুরু হয়েছে, এরপরে দুইটা মধ্য মস্তিষ্কে, এরপর একটা হচ্ছে পন্সে, এরপরে 3টা হচ্ছে পন্সের মেডুলাতে, এরপরে লাস্টে 4টা হচ্ছে কি ভাইয়া? আপনাদের মেডুলাতে। তো এটা গেলো ভাইয়া কোথায় থাকে। এভাবে মনে রাখলে দেখছেন ভাইয়া অনেকটাই সোজা হয়ে যায় এই জিনিসটা, দেখলে আপনারা বুঝতে পারতেছেন। এবার আপনাদের এটা তো গেলো, কি গেল? স্নায়ুর নামটা বুঝাইলাম, উৎসটা বুঝাইলাম। এবার আপনাদের মনে রাখতে হবে স্নায়ুর প্রকৃতি কয় ধরনের হতে পারে ভাই? এখানে পড়াইছি, সংবেদী হতে পারে, সৃষ্টি হতে পারে, মিশ্র হতে পারে। এবার আপনাদের দুইটা নাম্বার লিখে দিচ্ছি, 128 আর একটা হচ্ছে 346 11 12, 346 11 12 128। কী বলছি ভাই? 346 11 12 আর হচ্ছে কি ভাই 128। এবার 128 দিয়ে মনে রাখবেন কি? সংবেদী স্নায়ু। কী মনে রাখবেন? সংবেদী স্নায়ু। কী মনে রাখবেন ভাইয়া? সংবেদী স্নায়ু। 128 দিয়ে সংবেদী স্নায়ু। এবার 128 মানে কি? 1 নাম্বার 2 নাম্বার 8 নাম্বার কর্টিক নার্ভ, 1 নাম্বার 2 নাম্বার 8 নাম্বার কর্টিক নার্ভ। 1 নাম্বারটা কি ভাইয়া? অলফ্যাক্টরি। 2 নাম্বারটা কি ভাইয়া? অপটিক। আর 8 নাম্বারটা কি? অডিটরি। এরপরে এদিকে হচ্ছে চেস্টীয় স্নায়ু, 3 4 6 11 12। এবার সংবেদী আর চেস্টীয় বাদে আরেকটা মিশ্র স্নায়ু আছে ভাইয়া, ওগুলো লিখলাম না কেন ভাইয়া? এরকম যখন 3টা বা 4টার উদাহরণ দেওয়া থাকবে আপনারা একটা কম পড়বেন, যেটা একটু কঠিন মনে হয় এটা একটু কম পড়বেন। যেমন মিশ্রটা একটু কঠিন আমার কাছে মনে হয়েছে, বা আপনাদের কাছে অন্যটা মনে হইলো আপনারা করতে পারেন, সমস্যা নেই। তো এখানে 2টা পড়লাম আমরা, 2টা মুখস্থ করার সময়, আর একটা কি বাকি যা আছে ওইটা হচ্ছে মিশ্র। শেষ আমাদের উৎস জানা। তারপর আমরা কী পড়লাম এখানে? স্নায়ুর নাম পড়লাম, উৎস পড়লাম, উৎস পড়লাম আর প্রকৃতি পড়লাম। এবার আপনাদের একটু পরে আপনারা দেখবেন কি এইসব 12টা কর্টিক নার্ভের আপনাদের স্পেশাল কিছু ফিচার্স আছে যেগুলো বলা হয় আর কি। যেমন ট্রক্লিয়া নার্ভ যেটা আছে, যেটা 4 নাম্বার নার্ভ, ওইটাকে বলা হয় প্যাথেটিক নার্ভ। এরপরে ট্রাইজেমিনাল নার্ভ যেটা আছে 5 নাম্বার নার্ভ, এটাকে বলা হয় সবচেয়ে বিস্তৃত। কর্টিক্স নার্ভ সবচেয়ে বিস্তৃত কোনটা ভাইয়া? 5 নাম্বার বা ট্রাইজেমিনাল নার্ভ। এরপরে 8 নাম্বার অডিটরি কী করে? অডিটরি আরেকটা নাম হলো ভেস্টিবোকক্লিয়ার নার্ভ। এরপরে 10 নাম্বারটার আরেকটা নাম হলো নিউমোগ্যাস্ট্রিক নার্ভ, বা এটাকে ক্ষুধার্ত স্নায়ু বলা হয়, বা সবচেয়ে দীর্ঘ কর্টিক স্নায়ু।
সবচেয়ে বিস্তৃত কোনটা হবে ভাইয়া? 5 নাম্বার। সবচেয়ে দীর্ঘ কোনটা হবে? আর 10 নাম্বার। সবচেয়ে বিস্তৃত 5 নাম্বার, সবচেয়ে দীর্ঘ হচ্ছে কি 10 নাম্বার, এবং সবচেয়ে ক্ষুধার্ত 10 নাম্বার। এটা এরপরে আপনাদের একটু পরে পরে আপনাদের শাখা পড়তে হবে। সবগুলো কিন্তু শাখা নেই ভাইয়া, দেখেন শাখা আছে কোনটার 5 নাম্বারের, 7 নাম্বারের আর হচ্ছে 10 নাম্বারের। এই 3টার শাখা আপনাদেরকে পড়তে হবে। শাখাটা কীভাবে বলবেন ভাইয়া? দেখেন শাখা বা ব্রাঞ্চ ট্রাইজেমিনাল। ভাইয়া ট্রাইজেমিনাল ওয়ার্ডটার মধ্যে ট্রাই লেখা আছে, তো ট্রাইজেমিনাল যেহেতু ট্রাই লেখা আছে তাহলে কী হবে? 3টা শাখা থাকবে অবশ্যই। এবার দেখেন ট্রাইজেমিনালের কী কী আছে, কী কী পড়ছে আমরা? ম্যাক্সিলারি, অপথালমিক, ম্যান্ডিবুলার। এটা আপনারা একটা নেমোনিকটি মনে রাখতে পারেন, MOM, ম্যাক্সিলারি, অপথালমিক, ম্যান্ডিবুলার। MOM, ম্যাক্সিলারি, অপথালমিক, ম্যান্ডিবুলার, বা ম্যান্ডিবুলার, অপথালমিক, ম্যাক্সিলারি, যে কোনোভাবে মনে রাখতে পারেন। এরপরে এটা গেল ট্রাইজেমিনালটা। এরপর ফেশিয়ালটা মনে রাখতে হবে, 2টা আছে ফেশিয়ালে। কী কী দিয়ে মনে রাখতে পারেন? PH দিয়ে মনে রাখতে পারেন। P দিয়ে কি? প্যালেটাইন। H দিয়ে কি? হাইওম্যান্ডিবুলার। ঠিক আছে, ফেশিয়ালটা গেলে পরে ভেগাস দিয়ে মনে রাখতে পারেন আপনারা গোপাল কাকা দিয়ে। কী দিয়ে মনে রাখতে পারেন ভাইয়া? গোপাল কাকা কী আছে? গোপালের গো দিয়েছে গ্যাস্ট্রিক, প দিয়ে হচ্ছে ভাইয়া এখানে পালমোনারি, ল দিয়ে হচ্ছে ভাইয়া ল্যারিঞ্জিয়ার, এরপরে কাকার ক দিয়ে হচ্ছে কি? কার্ডিয়াক। এটা কীভাবে মনে রাখতে পারেন? গোপাল কাকা দিয়ে, এটা PH দিয়ে, আর এটা হচ্ছে ভাইয়া মম দিয়ে। এটা হচ্ছে কি ভাইয়া? শাখা কোনটার আছে? ট্রাইজেমিনালের, ফেশিয়ালের, ভেগাসের। তো এগুলো কীভাবে মনে রাখতে হবে? মম, PH আর গোপাল কাকা, এই 3টা দিয়ে আপনারা শাখাগুলো মনে রাখতে পারেন। এরপরে এটা গেলো ভাইয়া শাখা। এরপরে বিস্তার, মানে হ্যাঁ শাখা গেলো, এটা গেলো। আর হচ্ছে এদিকে আচ্ছা চোখের ক্ষেত্রে ভাই একটা সুন্দর জিনিস লিখছি, এখানে খেয়াল করেন। চোখের ক্ষেত্রে কী লিখছি? all 3 SO4 LR6। এটা মানে কি ভাইয়া? all 3 SO4 LR6। আপনারা এদিকে যখন আমরা বিস্তার বলবো, যখন আমরা বিস্তার দিয়ে খেয়াল করবো, বিস্তার জিনিসটা বলবো, তখন দেখেন অলফ্যাক্টরি কোথায় থেকে? নাসিকা। অপটিক কোথায় থেকে? চোখের রেটিনা। এইভাবে আমরা যদি পড়তে যাই অনেকগুলো আপনার নামের সাথে ক্যাচ করতে পারবো। যেমন ধরুন ভাই, যখন বলা হলো আপনাকে কোনো একটা বিস্তারের মধ্যে বলা হলো অলফ্যাক্টরি মানে ভাইয়া আমরা জানি অলফ্যাক্টরি যেই জিনিসটা, বা অলফ্যাক্টরি মানে কি ভাইয়া? ঘ্রাণ বিষয়ক যে কোনো কিছুকে অলফ্যাক্টরি আন্ডারে ফেলা হয়। তো ঘ্রাণ আমরা কীভাবে নিই? আমাদের নাক দিয়ে নিই বা নাসিকা নিয়ে নিই। তো অলফ্যাক্টরি নার্ভটা বিস্তার কই হবে? নাসিকায় হবে। এরপরে অপটিক যেটা দিয়ে আমরা দেখি, অপটিক কোথায় হবে? চোখের রেটিনায় হবে। এরপরে অকুলোমোটর দিয়ে আমরা নর্মালি কিছুই বুঝতেছি না, এই জন্য এই যেগুলো বুঝতেছি না এগুলো একটু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এবার খেয়াল করেন, এখানে কী লিখছিলাম আমি? all 3 SO4 LR6। এবার SO4 LR6 দিয়ে মানে কি? আপনাদেরকে এগুলো যদি লিখে দিই, SO4 মানে হচ্ছে সুপেরিয়র, S দিয়ে হচ্ছে সুপেরিয়র, আর ও দিয়ে হচ্ছে অবলিক, আর LR দিয়ে মানে হচ্ছে ল্যাটেরাল রেক্টাস। SO4 আর LR6। SO4 দেখেন আপনাদের একটু পরে আমি পড়াবো হচ্ছে, এদিকে খেয়াল করলে আপনারা দেখবেন একটু পরে যখন পড়াবো তখন আপনারা দেখবেন কি 3 নাম্বার কর্টিক নার্ভ, 4 নাম্বার কর্টিক নার্ভ, আর হচ্ছে 6 নাম্বার কর্টিক নার্ভ। 3টাই কিন্তু অক্ষিগোলকের সঞ্চালনে সাহায্য করে। 3টাই কী করে ভাইয়া? অক্ষিগোলকের সঞ্চালনে সাহায্য করে। এইবার এই 3টা যেহেতু অক্ষিগোলকের সঞ্চালনে সাহায্য করে, 3টার বিস্তার কোথায়? 3টা তো আর ভাইয়া একই না, 3টার কাজ একই, কিন্তু 3টা তো একই জিনিস না, বা একই বিস্তার তো একই না। এবার কীভাবে এগুলো বিস্তার করে ওই জিনিসটা বোঝার জন্য আপনার এই all 3 SO4 LR6 নেমোনিকটা লাগতে পারে। এবার SO4 মানে কি ভাইয়া? সুপেরিয়র অবলিক। কয় নাম্বার কর্টিক নার্ভ? 4 নাম্বার। তাহলে সুপেরিয়র অবলিকে কয় নাম্বার কর্টিক নার্ভ থাকে? সুপেরিয়র অবলিক কয় নাম্বার কর্টিক নার্ভের ক্ষেত্রে বিস্তৃত হয়? 4 নাম্বার। যদি আপনাকে বলা হয় ল্যাটেরাল রেক্টাস কয় নাম্বার নার্ভের ক্ষেত্রে বিস্তৃত হয়? 6 নাম্বার। আর এই 2টা বাদে all 3 বাকি যা আছে এখানে ভাই আপনারা পড়লেই দেখতে পারবেন। দেখেন এখানে সুপেরিয়র অবলিক পেশিতে কয় নাম্বার থাকে ভাইয়া? 4 নাম্বার। এরপরে বহিরেক্টাস বা ল্যাটেরাল রেক্টাস কোথায় থাকে ভাইয়া? 6 নাম্বারে। এবার এই 2টা বাদে all 3 মানে কি? বাকি যা আছে, বাকি অল জিনিসপত্র, বাকি চোখের যা আছে সবগুলো কোথায় পাবে ভাইয়া? 3 নাম্বারে, অকুলোমোটরে। all 3 তাহলে কী বললাম? all 3 ভাইয়া, all 3 SO4 এদিকে কি ভাইয়া? LR6। ভাইয়া আশা করি আপনারা এই জিনিসটা বুঝছেন। এটা গেল আমরা কী বললাম তাহলে এতক্ষণ ধরে? স্নায়ুর নাম পড়লাম, এরপর উৎস পড়লাম, এরপর শাখা পড়লাম, 3টা শাখা সেটা পড়লাম, এরপর বিস্তারটা একটু দেখলাম, এরপরে হচ্ছে প্রকৃতি পড়লাম, এরপরে লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং আমরা কী পড়বো? কাজ পড়বো। কাজটা ভাই খুব বেশি ইম্পর্টেন্ট। কাজটা আমরা কীভাবে মনে রাখতে পারি? অলফ্যাক্টরি, একটু আগে আপনাদেরকে অলফ্যাক্টরি মানে বলতে কি ঘ্রাণ বিষয়ক যে কোনো কিছু অলফ্যাক্টরি আন্ডারে পড়ে। এবার অলফ্যাক্টরি
অবশ্যই ঘ্রাণ বিষয়ক, তাহলে ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে বসে। এরপরে আপনারা একটা জিনিস হয়তো জানেন বা জানেন না, যে একটা বেবি যখন মায়ের পেটে থাকে তখন সর্বপ্রথম ঘ্রাণ নিতে শিখে, বা ঘ্রাণ অনুভূতিটা ওর প্রথম মানে জাগে ওর মধ্যে, যে ও প্রথমে ঘ্রাণটা নিতে পারবে, ঘ্রাণ অনুভূতি অন্যান্য অনুভূতির মধ্যে। তো ঘ্রাণ অনুভূতি যেহেতু প্রথমেই নিতে পারে একটা বাচ্চা, তো মনে রাখতে পারেন ঘ্রাণ অনুভূতি যেহেতু প্রথমেই, এই জন্য অলফ্যাক্টরি 1 নাম্বার প্রথমেই, ঠিক আছে। এরপরে অপটিক মানে কি ভাই, আমরা অপটিক মানে কি চোখ বিষয়ক যা কিছু বোঝায়, যেটাকে অপটিকের আন্ডারে পড়ে অপটিক। তাহলে অপটিক মানে কি ভাই, দর্শন, আমরা যেটা দিয়ে দেখি। অপটিক তাহলে ভাই থাকবে কই, চোখের রেটিনাতে। এবং অপটিকের কাজ কী হবে, যে দর্শন অনুভূতিটা আছে, যে জিনিসটা আমরা দেখি, ধরেন আপনারা একটা জিনিস দেখলেন, ওই অনুভূতিটা আপনাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কে পৌঁছান, ঠিক আছে। এটা গেলো কত, 1 আর 2 গেলো। এরপরে ভাইয়া 3, 4, 6 একটু আগে বললাম, 3, 4, 6 একটু আগে আপনাদেরকে বুঝাইলাম। এই তিনটার কাজ কী ভাইয়া, অক্ষিগোলক সঞ্চালন। কী ভাইয়া, অক্ষিগোলক সঞ্চালন। তিনটা কী করবে, অক্ষিগোলক সঞ্চালন করবে। 3, 4, 6 এর কাজ করলে এবার মাঝখানে 5 নাম্বার। 5 নাম্বারের শাখা বলাইলাম আপনাদেরকে একটু আগে, 3টা থাকে, ম্যাক্সিলারি, অপথ্যালমিক, ম্যান্ডিবুলার। এবার ম্যাক্সিলারি আপনারা বুঝতেছেন ভাইয়া, ম্যাক্সিলারি এই 3টার কাজ নর্মালি ভাইয়া, বা এই একটার কাজ ট্রাইজেমিনাল শাখার কাজ, ট্রাইজেমিনাল নার্ভের কাজ আপনাদের তেমন করে মুখস্থ করা লাগে না। আপনারা এভাবে বলতে পারেন, এটার কাজ হচ্ছে ভাইয়া, এটার কাজ কি, যদি আমি লিখে দিই, এটার কাজ হচ্ছে সংবেদ, যে কোনো ধরনের সংবেদ সংশ্লিষ্ট অঙ্গ, যেমন আপনাদের অপথ্যালমিক মানে কি অক্ষিপল্লব, ওইটা থেকে। এরপর ম্যাক্সিলারি মানে কি ঊর্ধ্ব নিম্ন চোয়াল। এরপর ম্যান্ডিবুলার মানে হচ্ছে ভাইয়া মুখবিবরের অঙ্কীয় দেশের পেশি। সংবেদ নির্দিষ্ট সংশ্লিষ্ট সংবেদ মস্তিষ্কে প্রেরণ, সংশ্লিষ্ট সংবেদ মস্তিষ্কে প্রেরণ। তাহলে 5 নম্বরের কাজ কী বললাম ভাই আমরা, সংশ্লিষ্ট সংবেদ মস্তিষ্কে প্রেরণ। 5 নম্বরের কাজ ভাই তেমন ইম্পর্টেন্ট না, আপনারা চাইলে মনে রাখতে পারেন, না চাইলে এটা একটু স্কিপ করতে পারেন। এবার 5 গেল, এরপর 6 কী বলা হয়েছে ভাই, অ্যাবডুসেন্স, সরি 6 তো বললাম। এরপর 7 কী বলেছে ভাই, ফেসিয়াল মানে বুঝতেছেন ভাইয়া, ফেসিয়াল আমাদের চেহারা, চেহারায় কী কী থাকে, আমার চেহারার মাধ্যমে ধরেন নর্মালি একটা চেহারা কী কী থাকে, ধরেন চেহারার মাধ্যমে আমরা কী করতে পারি, যেমন চেহারায় মুখ থাকে, মুখের মাধ্যমে আমরা খাইলে কী করতে পারি ভাই, স্বাদ গ্রহণ করতে পারি, এই স্বাদ গ্রহণটা আছে। এরপরে আমরা চাবাইতে পারি, চর্বণ করতে পারি। এরপরে আমরা চেহারার আশেপাশে কী আছে, ঘাড় আছে, ঘাড় সঞ্চালন করতে পারি। তো এইভাবে মনে রাখতে পারেন, আমরা স্বাদ গ্রহণ করতে পারি, চর্বণ এবং গ্রীবা সঞ্চালন করতে পারি। কিসের মাধ্যমে, 7 নাম্বার বা ফেসিয়াল কর্টিক নার্ভের মাধ্যমে। এবার আপনাদেরকে বলা হলো অডিটরি ভাই, এই ওয়ার্ডটা শুনে আপনাদের বোঝা উচিত যে এটা শ্রবণ সম্পর্কিত কিছু একটা হবে। তাহলে অডিটরি বা ভেস্টিবুলোকক্লিয়ার কী হবে, শ্রবণ, আমাদের শ্রবণের যেই শ্রবণের অনুভূতি, শ্রবণটা আমরা যেটা শুনি, এটা আমাদের মস্তিষ্কে বোঝাবে। সরি ভাই, এখানে একটু প্যাচ লেগে গেছিলো। শ্রবণ। এবার আপনারা একটু পরে, এই চ্যাপ্টারের একটু পরে যখন আপনারা কান পড়বেন, তখন ওইখানে আপনাদের বুঝবেন যে আমাদের যে কানটা আছে ওটা কী করে, বা অন্তঃকর্ণ যেটাকে বলা হয়, কর্ণ বা অন্তঃকর্ণ আমাদের কী করে ভাইয়া, ভারসাম্য রক্ষা করে। কী করে ভাইয়া, ভারসাম্য রক্ষা করে, শরীরের ভারসাম্য রক্ষা করে অন্তঃকর্ণ। এটা আপনারা এরপরে পড়লে বুঝতে পারবেন। তো আমাদের অডিটরি নার্ভের কাজ কী ভাইয়া, শ্রবণ এবং ভারসাম্য রক্ষা। এরপরে ভাইয়া আপনাদের আছে গ্লসোফেরেঞ্জিয়াল মধ্যে আপনারা দেখেন, গ্লসোফেরেঞ্জিয়াল আমি আলাদা করে নিচ্ছি, একটু খেয়াল করেন, বুঝাই। গ্লসোফেরেঞ্জিয়াল মধ্যে ওয়ার্ড কী আছে, গ্লসো, আরেকটা কি ভাইয়া, গ্লসোফেরেঞ্জিয়াল। এবার এখানে গ্লসো মানে হচ্ছে ভাইয়া আপনাদের জিহ্বা, আর ফ্যারিঞ্জিয়াল মানে হচ্ছে ভাইয়া ফ্যারিংস, বা এখানে আপনারা বলতে পারেন গলবিল যেটাকে বলে ফ্যারিংস বা গলবিল। তো গ্লসো মানে কি ভাইয়া জিহ্বা, ফ্যারিঞ্জিয়াল মানে কি ভাইয়া গলবিল সংক্রান্ত কিছু। এবার গ্লসোফ্যারিঞ্জিয়াল, তাহলে জিহ্বার মাধ্যমে আমরা কী করি, ভাইয়া, স্বাদ গ্রহণ করি। আর গলবিলের মাধ্যমে কী করি, আমরা ধরলাম গলবিলের সঞ্চালনই করি আমরা, আর বেশি কিছু করতেছি না, আমরা শুধুমাত্র গলবিলের সঞ্চালনটাই করতেছি, ঠিক আছে। এবার তাহলে আমরা কী পেলাম, গ্লসো মানে হচ্ছে জিহ্বা, ফ্যারেঞ্জিয়াল মানে হচ্ছে গলবিল, ফ্যারেঞ্জিয়াল না ভাইয়া, ফ্যারিংস মানে হচ্ছে গলবিল, ফ্যারেঞ্জিয়াল মানে হচ্ছে গলবিল সংক্রান্ত কিছু একটা, গলবিল সংক্রান্ত কিছু একটা না ভাই, যে বিষয়গুলো থাকে। গ্লসো জিহ্বার মাধ্যমে স্বাদ গ্রহণ করতে পারি, এবং ফ্যারেঞ্জিয়াল বা ফ্যারিংস গলবিল, যেটার মাধ্যমে কী করতে পারি না, গলবিলের সঞ্চালন করতে পারি। তো আমরা কী পেলাম ভাইয়া, 9 নম্বর কর্টিক্স নার্ভ বা গ্লসোফ্যারেঞ্জিয়ালের কাজ কী হবে, স্বাদ গ্রহণ এবং জিহ্বা গলবিলের সঞ্চালন করে। এবার ভাইয়া 10 নম্বরেরও একটু আগে যেটা পড়লাম, 5 নম্বরের কাজ তেমন লাগে না, 10 নম্বরের কাজও তেমন লাগে না।
আপনারা তাও মনে রাখতে পারেন যখন বলা হবে আপনাদের তো একটু আগে শাখা শিখেলাম, শাখা কীভাবে মনে রাখতে হবে, কী দিয়ে মনে রাখতে হবে, গোপাল কাকা দিয়ে মনে রাখতে হয়, গোপালের গদে গ্যাস্ট্রিক। এবার গ্যাস্ট্রিক মানে কী ভাই পাকস্থলী, তাহলে এটা কী করবে পাকস্থলী কার্যকারিতা রক্ষা করবে। এরপর প দিয়ে পালমোনারি মানে হচ্ছে ভাই ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে। এরপর ল দিয়ে মানে কি ল্যারিঞ্জিয়াল বা ল্যারিংসের টাইপ বোঝায়। ল্যারিংস মানে কী ভাই ষড়যন্ত্র কী করবে এটা, তাহলে ল্যারিঞ্জিয়ালটা কী করবে ষড়যন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে। এরপরে কার্ডিয়াক মানে হচ্ছে ভাই হৃৎপিণ্ড কী করবে হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে। তো এটাই ভাইয়া, ভেগাসটা তেমন মনে রাখা লাগে না আপনাদের। এবার ট্রাইজেমিনাল, এই দুইটা তেমন মনে রাখা লাগে না। আর এটা আপনাদের ভাই ভুলবেনও না, এটা আপনারা যখন শাখাটা মুখস্থ করতে পারবেন আপনারা ভাই কাজ এমনি পারবেন। যদি শাখাটা এই দুইটা শাখা মুখস্থ করবেন কাজ ভাই অটোমেটিকই পারবেন। এরপরে স্পাইনাল অ্যাক্সেসরি, এখানে কী আছে ভাইয়া স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইন মানে কি ভাইয়া মেরুদণ্ড আমাদের কোথা থেকে শুরু হয়। যদি মেরুদণ্ড পড়েন ঠিক মতো আপনাদের বুঝবেন যে চ্যাপ্টার 7 যদি আপনারা ভালোভাবে পড়ে থাকেন তাহলে বুঝবেন যে মেরুদণ্ড বা স্পাইন জিনিসটা আমাদের প্রথমত কি সার্ভাইকাল ভার্টিব্রা, এরপরে থোরাসিক ভার্টিব্রা, এই ভার্টিব্রাগুলো দিয়ে শুরু হয়ে মেরুদণ্ড গঠন হয়। প্রথমে কী থাকে ভাই সার্ভাইকাল মানে কি ঘাড়ের এখানে যেই আমাদের ভার্টিব্রাটা থাকে বা কশরুকাটা থাকে ওটা কী বলা হবে ভাইয়া সার্ভাইকাল। এটা স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইনাল মানে কি ভাইয়া অবশ্যই আপনাদের জিনিসটা স্পাইনে থাকবে। আর স্পাইনের কাজ কি আমাদের মাথা সম্পূর্ণ ভরকে গ্রহণ করে ভাইয়া স্পাইন বা আমাদের কি মেরুদণ্ড। এরপর কাঁধের সঞ্চালন কী করে ভাইয়া সেম আমাদের স্পাইন বা মেরুদণ্ড। তাহলে স্পাইনাল অ্যাক্সেসরি এই জিনিসটার কাজ কী হবে মাথা এবং কাঁধের সঞ্চালন, এটা গেল। এরপরে হাইপোগ্লোসাল, একটু আগে কী বলে না ভাই আপনাদের গ্লোসো মানে হচ্ছে কি গ্লোসো মানে হচ্ছে জিহ্বা। আর হাইপো মানে কি ভাই হাইপো মানে হচ্ছে এখানে যদি লিখে দিই আমি হাইপো মানে হচ্ছে নিচে, জিহ্বার নিচে কী থাকে ভাই গ্রীবা থাকে জিহ্বার নিচে। তো আপনাদের যখন বলা হবে হাইপোগ্লোসাল জিহ্বার নিচে কী থাকে, জিহ্বার নিচে আপনারা এভাবে মনে রাখতে পারেন জিহ্বা থাকে আর জিহ্বার নিচে যা থাকে যেমন জিহ্বা আর হচ্ছে গ্রীবা এদিকে থাকে। এই জিনিসটা যখনই আপনাদেরকে বলা হবে জিহ্বা, তাহলে জিহ্বার এখানে কাজ কী হবে, জিহ্বা অবশ্যই জিহ্বার বিচলন নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, কী করবে ভাইয়া জিহ্বার দুইটা কাজ থাকতে পারে, হয় জিহ্বা স্বাদ গ্রহণ করবে বা জিহ্বা বিচলন করবে। এবার একটু পরে আপনাদেরকে জিহ্বার এই জিনিসটা আমি একটু ডিটেলসে বুঝাচ্ছি। জিহ্বার যে আপনারা একটু খেয়াল করেন এদিকে আবার 7 নম্বর কর্টিক নার্ভ, এটা হচ্ছে স্বাদ গ্রহণ করে জিহ্বার আশেপাশে যেহেতু স্বাদ গ্রহণ করে। এরপর 9 নম্বর গ্লসোফ্যারেঞ্জিয়াল, এটা হচ্ছে স্বাদ গ্রহণ করে। এরপরে হাইপোগ্লোসাল দেখেন 7, 9, 11, 12 এই তিনটাই কিন্তু জিহ্বার সাথে কোনো না কোনোভাবে কানেকশান আছে। এগুলো কী করে হয়তো স্বাদ গ্রহণ করে নাহলে হচ্ছে জিহ্বার বিচলনে সাহায্য করে। এবার আপনারা যদি খেয়াল করেন এখানে জিহ্বা বিষয়ক কয়টা আছে, 3টা আছে 7, 9 আর 12। এই তিনটার মধ্যে হয়তো স্বাদ গ্রহণ করবে অথবা কী করবে জিহ্বার সঞ্চালন। এবার যখন আপনারা দেখেন স্বাদ গ্রহণ, কী বলছি ভাইয়া স্বাদকে আপনারা মনে রাখতে পারেন না 7, আর গ্রহণের মূর্ধন্য দিয়ে মনে রাখতে পারেন কত 9 মনে রাখতে পারেন এভাবে। বা 9 7 দিয়ে তো 7 আর 9 দিয়ে হচ্ছে 9। এবার দেখেন ভাইয়া জিহ্বা স্বাদ গ্রহণ তাহলে কোন নার্ভ করবে 7 আর 9। স্বাদ গ্রহণকে কী করবে 7 গ্রহণের মূর্ধন্য 9 কে করবে ভাইয়া 7 আর 9। 7 আর 9 কী করবে জিহ্বার মাধ্যমে 7 আর 9 নম্বর নার্ভটা কী করবে স্বাদ গ্রহণ করবে। এবার আরেকটাই বাকি আছে কি ওই 12 নম্বরটা তাহলে কী করবে জিহ্বার সঞ্চালনে সাহায্য করবে। তো একটু আগে যেটা আপনাদের কর্টিক স্নায়ুর কাজ বললাম ওইটা আমি একটু নর্মালি লিখে দিছি, যেটা আমি বলছি মুখে ওইটাই লিখে দিছি এখানে, আপনারা দেখে নিন একটু। তো এটাই ছিল ভাইয়া আপনাদের কর্টিক স্নায়ুর এই চার্টটা। এবার আপনারা একটু ভালোভাবে পড়বেন, একটু ভালোভাবে পড়ে দেখবেন ভাই এইসব চার্টগুলো ভাই দেখতেই কঠিন মনে হয়। দেখেন একটু আগে যা বলছি এটা কি আপনাদের মোটেও কঠিন মনে হয়েছে? আশা করি কঠিন মনে হয় না। যদি কঠিন মনে হয় ভাই তাও আরও একবার দেখিয়েন, চেষ্টা করিয়েন যেই আপনাদেরকে এখানে যে নেমোনিকটা দিয়ে দিছি বা যেভাবে পড়তে হবে বলছি ভাই সবাই যে সবার পরে বুঝতে হবে এরকম না। আমি তো আমার চেষ্টা করছি এভাবে বোঝানোর জন্য আপনাদেরকে। আমি আমার ইন্টার লাইফ এবং অ্যাডমিশন লাইফে এই চ্যাপ্টারের এই চার্টটা এভাবেই মনে রাখছি। তো আপনাদেরকে ওইভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনারা পড়িয়েন, নিজে থেকে পড়ে দেখিয়েন বা আমি যেগুলো বলেছি যেভাবে পড়তে হবে এগুলো একটু ফলো করিয়েন। বা এই চার্টটা আসলে সোজা, দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। বলে না ওই ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এরকমই আমরা উপরে থেকে যা দেখছি কঠিন এটা কিন্তু এত কঠিন না। আপনাদের প্রথমে কী করবেন, আপনাদেরকে লাস্টে যদি সামারাইজ করে দিই, প্রথমে আপনারা নামটা পড়বেন সিরিয়ালি যেটা আপনাদেরকে নেমোনিক দিয়েছি এভাবে। এরপরে উৎস করবেন, উৎস কোথায় থেকে আপনাদেরকে বলে দিছি। প্রথম 2টা অগ্র মস্তিষ্কে, এরপরে 2টা মধ্য মস্তিষ্কে, এরপরেরটা হচ্ছে বলে দিছি আপনাদেরকে এগুলো উৎস কীভাবে করতে হবে। এরপরে শাখা 3টা নার্ভের শাখা আছে, ওই শাখাগুলো পড়বেন আপনারা, বলে দিছি কীভাবে করতে হবে। এরপর বিস্তারটা তেমন
বিস্তার ভাই আপনারা নামটা দেখলেই নামের একটু ডিটেলসে জানলে আপনার বিস্তারটা বুঝতে পারবেন। প্রকৃতি 3 ধরনের, 128, এরপরে বলছি 346, 11, 12। আর এগুলো কী 128 কী হবে ভাইয়া? সংবেদী। 346, 11, 12 এটা কী হবে ভাইয়া? 346, 11, 12 হবে চেষ্টিও। আর একটা আর যেগুলো বাকি আছে ওগুলো কী হবে? মিশ্র হবে। তো এগুলো আপনাদের গেল প্রকৃতি। এরপরে কাজটা আপনাদের ডিটেলসে ভালোভাবে বুঝাইছি। আপনারা যদি বুঝে থাকেন তাহলে তো ভালোই, আর যদি না বুঝেন আপনারা এই জিনিসটা একটু দেখেন, এই লিখে দিছি আমি কাজগুলো সুন্দরভাবে, এই জিনিসটা একটু খেয়াল করেন, আপনারা আশা করি বুঝতে পারবেন। ভাই এর চেয়ে ডিটেলসে আসলে পড়ানো সম্ভব নয়। এই একটা চার্ট নিয়ে ভাই আপনারা আর তো সারাদিন বসে থাকবেন না, তো মোটামুটি এভাবে বললে আপনাদের এই চার্টটা কভার হয়ে যাবে, আর এই চার্টটা আপনারা পাবেন ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের এই জিনিসটা বুঝছেন, আর হয়তো ভালো লাগছে বা ভালো লাগে নাই। তো আপনারা চেষ্টা করেন ভাই আপনাদের পড়াশোনা সহজভাবে পড়িয়েন, নেমোনিক দিয়ে পড়িয়েন, এভাবে চিত্র দেখে পড়িয়েন। চিত্র দেখে পড়লে ভাইয়া ভালোভাবে মনে থাকে। আর হচ্ছে এটাই, পড়ালেখা করিয়েন। আসসালামু আলাইকুম।